অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে মহোৎসবের যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারে। তিনি আরও জানান, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করতেই এত সংস্কার প্রয়োজন, সেই সংস্কার করতে হবে। সবাইকে একমত হয়ে এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলেই নির্বাচন সার্থক হবে। প্রধান উপদেষ্টার এই বার্তায় রাজনৈতিক অঙ্গনের মতো পার্থক্য এবার দূর হবে কি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফা বৈঠক হলো। সেখানে এবার আইনি ভিত্তি, জুলাই সনদের এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা যে বার্তা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে দিয়েছে, সেই বার্তা আমলে নিয়ে মত পার্থক্য দূর হবে কি? আমার মনে হয় এই পর্যায়ে না, এটা খুব জটিল হয়ে গেছে। কারণ যার যার দফা ওই জায়গায় অনর আছে, সুতরাং এটার সমাধান হওয়া খুবই কঠিন। কারণ প্রধান উপদেষ্টা প্রথম দিকে তবে কিন্তু দিয়ে দিয়ে কথা বলে বলে এমন একটা জায়গায় নিয়ে এসে পৌঁছাইছে, এখন দেশের অবস্থা একেবারে নেপালের যা যা উপসর্গ তাই আছে। নেপাল তবুও জনগণ এখন ওই 12 বারে 17 বার সরকার ফেল করছে, এখন তারা রাজতন্ত্রে ফেরত যেতে চায়। এই জন্য দ্রুত তারা আপনার স্পিকারকে রাষ্ট্রপতি বানায় দিয়েছে এবং নির্বাচনের ডেট দিয়ে দিছে। আর উনি এখনও বলে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে। কেন ডিসেম্বরে দিয়ে দিলে কি হয়? তাড়াতাড়ি এখন দিয়ে দিলে কি হয়? নির্বাচন দিবে না, কারণ ঐক্যমত্য করছে। সবাই একমত হবে বলেন আপনি? সবগুলো জামাত ইসলাম আর বিএনপির রাজনীতি এবং নীতি এক, কোনোদিনে একমত হবে? আপনার সংবিধান অনুযায়ী ওত নিলেন, সেই সংবিধান ওত না মানে সংবিধান সমুন্নত রাখার জন্য 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার মতামত নিলেন। এখন তো আপনার জামাতের আইনজীবী শিশির মনির তো প্রশ্ন তুলছে, এই গভর্নমেন্টের লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তুলছে। এগুলোর সমাধান কি করে করবেন আপনি বলেন? তো এখন তো জটিল অবস্থা তৈরি হয়েছে। ইলেকশন হয় কি না সন্দেহ দেখা দিছে, এবং ইলেকশন কবে হয়, আবার সরকার কি নেপালের মতো পরিবর্তন হবে নাকি ভিন্নভাবে পরিবর্তন হবে, এটাও কিন্তু আলোচনা চলছে এখন। যদিও উনি ওই ডক্টর মোহাম্মদ ইউনূস আগে সবসময় তবে কিন্তু দিলে, এবারেও কিন্তু তবে কিন্তু আছে যে ঐক্যমত হইলে, ঐক্যমত না হলে বলেছেন যে নির্বাচন মহোৎসবের হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারে। যদি ফয়সালা না হয়, ফয়সালা না হয় হবে না, ফয়সালা না হয় হবে না। কারণ যে জায়গায় বিশেষ করে ছোটোখাটো ইউনিভার্সিটিগুলোতে যে নির্বাচনগুলো হয়ে গেল, এতে জামাতের ভিতরে যে ইসলামিক আন্দোলন, জামাত বলেন, এবি পার্টি বলেন, এনসিপি বলেন, তাদের ভিতরে যে একটা মানে বলবো কি বলবো বিজয়ী ভাব তৈরি হয়েছে, তারা তো তাদের জায়গায় স্টিক করবে। তারা আনুপাতিক নির্বাচন চায়। তারপরে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন পরিমাপ করা যায় কি? না, যায় না। কারণ জাসদের সময়ে, জাসদ খুব বড় সংগঠন ছিল, জাসদের সময় সব বিশ্ববিদ্যালয় স্কুলের সংসদ কিন্তু দখল করছিল, কিন্তু নির্বাচনে কি তারা গেছে? এই মাহমুদুর রহমান মান্না 2 বার হয়েছে, আখতারুজ্জামান হয়েছে, এরকম বহুত চেঞ্জ হয়েছে তো কয়েকবার হয়েছে, সেলিম, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। কারণ জাতীয় নির্বাচনে এক চোখে দেখবে, আর এটা এক চোখে কিছু ইনফ্লুয়েন্স হতে পারে। যেমন ধরেন এই নির্বাচনে, ডাকসু নির্বাচনে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গরম পানি, সাদা পানি দিছে প্রত্যেকটা ছাত্রের। এই যে দেখেন, এক সাংবাদিক মারা গেছে, তার 2 সন্তান আছে, তারা সেখানে দেখা করছে এবং 2 সন্তানকে নামে 2 লাখ টাকা দিছে এবং তাদের দায়িত্ব নিয়ে নিছে। তো এটা তো মিশনারিজ ওয়ার্ক। তাহলে তো এখন তো আমার তো মনে হয় জামাত ইসলাম ক্ষমতায় গেলে আর সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি রাখতে হবে না, কারণ এই সংগঠনই করবে যার যা দেওয়া লাগে। এবং আপনি দেখেন ভিপি নির্বাচিত হয়েছে, তিনি তার শেষ বক্তৃতা বলছে যে আমার ছোট ভাই থাকবে, আমি ডাকসুর ভিপি হই নাই, আমি ছোট ভাই থাকবো, বড় ভাই থাকবো, এবং ছাত্রদের হলে যত সমস্যা আছে দেখবো, এবং এমনকি পরিবারের সমস্যা থাকলেও দেখবো। বলেন, এটা একটা এনজিও ওয়ার্ক না? একটা মিশনারিজ ওয়ার্ক না? এটাতে তো আমি তো বলবো যে এটা ডিপলিটিসাইজ হচ্ছে, পলিটিক্স দেশে থাকছে না।
অর্থাৎ জামাত ইসলামের যে আচরণ, শিবিরের যে আচরণ, তাতে তো পলিটিক্স দরকার নাই, দেশে গণতন্ত্র থাকবে না। তো তা তো সোশ্যাল ওয়েলফেয়ার মধ্যে সবাইকে, এই সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে আসলে রাজনীতিকরণের সম্পর্কটা সম্পর্ক একটাই, যে আপনাকে গরম পানি দিয়ে ভোট নেওয়া, আপনাকে টাকা দিয়ে ভোট নেওয়া, আপনি অসুখ হলে ভোট নেওয়া, নির্বাচনের বহু আগে ভর্তি হওয়ার বহু আগে আপনার কোচিং সেন্টারে ভর্তি হওয়া। কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচন দেখলাম জনাব এম এ আজিজ, যে নির্বাচনে ভোটার আসলে বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, তারা আসলে বলা হয় যে সমাজের সচেতন তারুণ্য, তারা সমাজের অগ্রগামী, তাদের আসলে টাকা দিয়ে কেনা যায়? টাকা দিয়ে না, সুবিধা দিয়ে কেনা গেছে তো, গেছে তো। আমি তো বললাম তো, আমার নিজের 2 ভাস্তি ঢাকা ইউনিভার্সিটির ভোটার, তারা গতকাল রাত্রে জিজ্ঞেস করছে ভোট দিয়েছে কোথায়, কয় শিবিরে। হ্যাঁ, শিবিরে ভোট দিয়েছে কেন, যুক্তি কি বললে, সে অনেকগুলো কারণ বলছে। সে তার ভিতরে বলছে, এক, গরম পানি ঠান্ডা পানি দিছে, হেডা বোতল ভেঙে দিছে, একটা ইমোশনাল হয়ে গেছে তারা। দ্বিতীয়ত আপনার তারা সম্পর্ক রক্ষা করে ছাত্র ছাত্রীদের সাথে, একেবারে রীতিমতো ছোট ভাই বড় ভাই। বিগত সময় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে অসন্তোষ দেখেছি, সেই জন অসন্তোষকে কাজে লাগিয়েছে ছাত্ররা। না না, ওইটাও আছে যে তারা, তাদেরকে বোঝানো হয়েছে, একান্তে 1 to 1 বোঝানো হয়েছে যে ছাত্রলীগ আর ছাত্র দল একই জিনিস। ছাত্র দল যদি যেতে, তাহলে আবার সেই টর্চার সেল হবে, গণরুম হবে, অমক হবে, তমক হবে। ছাত্র ট্রমাটাইজ হয়ে গেছে, ভোট বুঝে না বুঝে সব একদিকে। এই ভোট মানে শিবিরের ভোট নয়, এই ভোট হচ্ছে, আমি বলবো যে জামাত এবং শিবির কৌশল এবং পরিকল্পনা করে তারা এটা জিতেছে, এবং তারা মিশনারিজ ওয়ার্ক করছে, অর্থাৎ যা যা লাগে তা দিছে। এবং এখানে কত খরচ আমি তো আর হিসেব করি নাই, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো এইটা যদি ইলেকশন হয়, তাহলে তো ইলেকশন রাজনীতি থাকে না। গণতন্ত্রের তো কোনো এরকম রাজনীতির, গুপ্ত রাজনীতির স্কোপ নাই। তা তো যে সাদিক কায়েম যে আপনার এখন ভিপি হয়েছে, সে তো হেলমেট বাহিনীর সদস্য ছিল, সে তো এখন হয়েছে, এখন হলো তো হেলমেট বাহিনীর, অর্থাৎ গুপ্ত রাজনীতিবিদ ছিল। সে তো এখন ওপেন গুপ্ত রাজনীতিকে কেন প্রশ্রয় দেওয়া? দেশে তো আইন হওয়া উচিত। গুপ্ত রাজনীতি হলে গণতন্ত্র থাকবে না, আইনের শাসন থাকবে না, সুশাসন থাকবে না, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারা। গুপ্ত রাজনীতিটা ওপেন রাজনীতি করতে পারবে কেন, অ্যালাউ করা হবে কেন সমাজে? গুপ্ত রাজনীতি আছে না, হরকাতুল জিহাদ আছে, জেএমবি আছে, এইসব হোকা গুপ্ত রাজনীতি। সামগ্রিকভাবেই তোমরা গণঅভ্যুত্থানের পরে দেখেছি ডানপন্থীদের উত্থান, এর নেপথ্যে কি কারণ? ডানপন্থী বলতে বুঝাইছে জামাত, ইসলামিক রাজনীতিবিদরা, এটি বুঝাইছে। ইসলামিক দলগুলোর কথা বলা হয়েছে। ডানপন্থীর উত্থান তো ঘটেছে, কারণ বহুদিন তারা ওপেন রাজনীতি করতে পারে নাই। করতে যে পুঁটি মাছ যখন পানিতে বড় বড় পুকুরে ছেড়ে দেন লাফায়, এখন এরা বেশি লাফাচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচন আসলে লাফানি থাকবে না। ছাত্র সংসদে নির্বাচন করা আর জাতীয় রাজনীতির নির্বাচন করা এক জিনিস নয়। ওখানে কিন্তু অনেক ইকুয়েশন কাজ করবে। আমি তো জানি, আমার এলাকায় তো দেখছি কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। আর ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 ভোট, হ্যাঁ, আর বাংলাদেশে হলো 12 কোটি ভোট। এই 40,500 ভোটে কোনো না কোনোভাবে আপনি কৌশল করে বা পরিকল্পনা করে ভোট নিয়ে নিলেন আর পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে, তা তো হবে না। কিন্তু তরুণ ভোটারদের যদি মানসিকতা বদলে যায়, সেখানে এবারও তো আমরা দেখছি যে ভোটাররা থাকছে প্রায় 30% ভোট ভোটারের জাতীয় নির্বাচনে। ওরা বাদ দেন, তরুণ ভোটারদের প্রধান ইয়েটা হচ্ছে এনসিপির ছাত্র সংগঠন। ওরা তো রেসেই নেই। ওরা তো সবসময় বলতো যে আমরা এই বিপ্লব করব, এই বিপ্লব করব। এনসিপির একটা ছাত্র সংগঠন তো ইলেকশনে গেছে না, ওরা তো হিসেবের মধ্যেই নাই, ওরা তো হিসেবের মধ্যে। তাদের এই ভরাডুবির পেছনে কি কারণ? ভরাডুবির কারণ হচ্ছে যে ওই যে বললাম তো, দেশের সেই 47 সাল থেকে শুরু করে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। কিন্তু এইবারে 2024 সালে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এত বিতর্কিত কেউ হয় নাই। ওই বিতর্কের ফল হিসেবে তাদের দিয়ে কোনো সম্ভাবনা দেখে নেই, তাদের ভোট দেয় নেই। তো এর চেয়ে ভালো সুবিধা পাইছে, সব ভোট দিয়ে দিছে, সুবিধা পাইছে। ওই মিশনারিজ ওয়ার্ক আপনি দেখেন যে শিবির বলেন, ছাত্র ওপেন বলে, তাদের আপনি এখন আপনার ইয়েটে নাই, আপনার আত্মীয় মারা যাক, টেলিফোন করেন, অ্যাম্বুলেন্স চলে আসবে, আপনার চিকিৎসা দরকার, চিকিৎসা করবে। পুরোপুরি একটা মিশনারিজ দল, পুরোপুরি একটা এনজিও টাইপ দল। এটা তো রাজনৈতিক দলের মতো করে ফাংশন করে না, রাজনৈতিক দলের মতো ফাংশন করে না। এই জন্যই আমি বলছি যে দেশের রাজনৈতিক, ধরেন ডাকসু এবার হলো, এখানে 2টা মেজর আমার দৃষ্টিতে আসছে। একটা হলো
এবারে শিবিরের প্যানেলের নিরঙ্কুশ বিজয়। এই ডাকসু চরিত্র হারালো। আপনি দেখবেন সবগুলো যতগুলো প্যানেল আপনার নির্বাচনে গেছে, একটি প্যানেলও এই শিবিরের প্যানেলকে সমর্থন দেয় নাই। ডাকসু যদি চরিত্র হারায়, ডাকসু জাকসুর পরে আসলে রাজনীতিতে সেটির প্রভাব কি পড়তে পারে? রাজনীতিতে প্রভাব তো কিছু পড়বেই। রাজনীতি ধরেন এখন সবাইকে টাকা নিয়ে বেড়াইতে হবে, ঘুষ দিতে হবে, টাকা দিবেন, গরম পানি দিবেন, ইলেকট্রিসিটি দিবেন, সাপ্লাই দিবেন, পানি দিবেন, বাসায় গিয়ে কোচিং পড়াবেন, ওষুধ হলে চিকিৎসা দিবেন, সব দিবেন, এটি করতে হবে। তো এটা তো এই দেশের রাজনীতি যেমন বামরা চিৎকার করে যে এত টাকা ইলেকশনে খরচ হয়, তাহলে তো একটা এমপি যখন হবে, যদি তার 20 কোটি টাকা খরচ লাগে, 10 কোটি টাকা খরচ লাগে, তাহলে তো সে তার 20 কোটি টাকা সেভ করে আর 20 কোটি টাকা চুরি করবে। তো চোর তো ভোটাররা বানাবে তখন, এই সিস্টেম যদি চালু হয়। সুতরাং কোন রাজনীতি অর্থ নাকি কৌশল, কোনটিতে এগিয়ে গেছে ছাত্র শিবির? দুটোতেই একই, দুটোতেই। কৌশল হলো কি, ধরেন ছাত্র দল 111 সহ 15 বছর হলে নাই, হলের বাইরে, তারা হলে ঢুকতেই পারে না। পরে 6টা হল কমিটি করছে, সেই কমিটি ওই কি বৈষম্য বিরোধী ছাত্রদের নামে শিবির ধাওয়া দিয়ে তাদের ঢুকতে দেয় নাই। তো এই ছাত্র দলের নেতাদের যারা ইলেকশনে ধরছে, টোকায় টোকায় একটা প্যানেল বানাইছে লাস্ট ডেতে, এবং এদের সাথে তো জেনারেল ছাত্রদের কোনো সম্পর্কই নাই। এটা হলো রিয়েলিটি, সম্পর্ক করার সুযোগই পায় নাই। আমি তো বলছিলাম এখানে, আমার সাথে টকশোতে মিড লেভেলের কয়েকজন নেতা বিএনপির ছিল। আমি বললাম যে শোনেন, মজা পুকুরে নামতে হলে দেখতে হবে ওখানে সাপ আছে না ব্যাঙ আছে, দেখে নামতে হবে। আপনারা ডাকসুর নির্বাচন আসতেছে, এই যে গুপ্ত শিবির ছিল, সব ছাত্রলীগ হেলমেট বাহিনী ছিল, এখন তো হয়ে গেছে। এখন এই গুপ্ত কতজন আছে, এটা স্ট্যাটিস্টিক্স আছে। সেখানে ছাত্র দলের প্রস্তুতির ঘাটতি দেখেছেন আপনি? প্রস্তুতি কি, ছাত্র দল তো হলেই ঢুকতে দেয় নাই, হতেই ঢুকতে দেয় নাই। কি করবেন, বিএনপির যারা আছে সব সিলভার কাপের মতো নেতারা যারা আছে, আওয়াজ বেড়ে গেছে। প্ল্যানিং এ তো নাই, যেভাবে জামাতের শিবিরের ছাত্রদেরকে কাউন্টার করতে হবে সেই পরিকল্পনা তো নাই। আর দ্বিতীয়টা সবচাইতে বড় কাজ করছে, কিন্তু জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন ছাত্র শিবির বরাবরই গুপ্ত রাজনীতি করে এসেছে, এবং ছাত্র শিবিরের 48 বছরের ইতিহাসে কিন্তু ডাকসুর ফলাফল এবার তাদের জন্য একটা নজির স্থাপন হলো। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের 1 বছর সময়কে ছাত্র শিবির যেভাবে কাজে লাগিয়েছে, ছাত্র দল কেন পারেনি? না, ছাত্র দল পারেনি। আমি যেটা বলছি যে ছাত্র দল এবং ছাত্রলীগ বরাবরই বল প্রয়োগ করে একে অপরের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই প্রতিচ্ছবিটা ভোটারদের ভিতরে পড়ছে। 1, 2 হচ্ছে যে এখন যে শিবির যেভাবে আপনার পরিকল্পনা করে বলেন আর কৌশল করে বলেন ডাকসুতে জিতলো, এই প্রসেসটা তো, আমি তো বললাম যে দেশে রাজনীতি থাকবে না। তো রাজনীতি যদি চান তাহলে রাজনীতি থাকবে না, সব তো বিভিন্ন বেনিফিট দিয়ে আপনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ খন্দকার। মাসুকুর রহমান মাসুক, আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে। সব রাজনৈতিক দলগুলো যদি নিজ দাবিতে অনড় অবস্থানে থাকে, তাহলে আসলে ঐকমত্যের ভবিষ্যৎটা কি? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় মানুষ আজিজ ভাই, তাকেও ধন্যবাদ। সব বিষয় আপনি যে প্রশ্ন করেছেন আজিজ ভাই আলোচনা করেছেন, আমি দ্বিমত পোষণ করব না। দু একটি জায়গায় আমার একটু যোগ আছে। প্রথম যেটা বলেছেন আজিজ ভাই সুস্পষ্টভাবে বলেছে, আমরা একটা দল, জামাত ইসলাম একটা দল, কোনো আমাদের সাথে তাদের আদর্শিক কোনো মিল নাই, কিন্তু জাতির গ্রেটার ইন্টারেস্টে কখনো আমাদের সাথে জামাত ছিল, কখনো আওয়ামী লীগের সাথে ছিল। জাতির ইন্টারেস্টে না দলের ইন্টারেস্টে? জাতির যেমন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একত্রে আওয়ামী লীগের সাথে একত্রে ছিলাম না, আলাদা আলাদা, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছি আমরা। 22 দলে, 22টি ছাত্র সংগ্রাম ছিল, 22 দল একত্রিত ছিল। ঠিক সেই জামাতি আবার 86 সালে একটা স্বৈর সরকারকে বৈধতা দেওয়ার নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল।
এই কথাটি এ কারণেই বললাম, আমাদের সাথে তার আদর্শিক মিল না থাকলেও কখনো কখনো এটা হতে পারে, সেটা হয়েছে। এখন যেটা বলেছেন, আজকে আমি এখানে আসার পূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য শুনছিলাম, তিনি নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এখানে আজিজ ভাই যেটা বলেছেন তবে কিন্তু, এটা কেন, এখানে সংশয়টা হলো আমার এই কারণে, আজকে আপনি দেখেন সে নেপালের উদাহরণ দিয়েছেন, নেপালে এরকম একটি ঘটনা ঘটার পর উনি চিফ জাস্টিস ছিলেন, ইমিডিয়েট স্পিকার ছিলেন, উনি প্রেসিডেন্ট দায়িত্বে, উনি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ওনার তো বারবার আরো এই নির্বাচন মার্চের 15 তারিখ না কয় তারিখে কথা সুনির্দিষ্ট আগুন জ্বালাইছে, উনি ওইটাকে অপরাধ মনে করছে, ঘোষণা করছে। না, আমাদের সরকার করছে। ইলেকশনের ডেটটা জানি কবে বলছে, এই মার্চের। উনি আবার যদি আগামীকাল বক্তৃতা দেয় অথবা অক্টোবর মাসে বক্তৃতা দেয়, বারবার নির্বাচনের ডেটের কথা ওনার বলা দরকার নেই, ওটাকে এক্সিকিউট করার জন্য যে করা দরকার সেটা করা। এই জন্য মানুষের মনে ইলেকশন নিয়ে একটা সন্দেহ আছে। আসেন, জুলাই সনদ, জামাত যদি ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা ধরন, আর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ধরন তো এক না। জামাত ইসলাম একটা ইসলামী দল, তখন প্রশ্ন আসবে, এটা আপনি টেলিভিশনে হেজাব পরে আসবেন না হেজাব ছাড়া আসতে পারবেন? বাংলাদেশ সিনেমা নাটক থাকবে কি থাকবে না? নিজামী সাহেবের এরশাদ পতনের পর নিজামী সাহেব বেগম খালেদা শেখ হাসিনাকে বিটিভিতে আনা হয়েছিল, তখন জিজ্ঞেস করছেন নাটক সিনেমা কিভাবে হবে বলেন, বোরকা পরে না বোরকা ছাড়া? তাহলে জামায়াত কেমন ঘোষণা দিয়েছে যে সবাইকে হিজাব পরাবে? না না না, আমি বলি না, ইসলাম তো সেটাই পারমিট করে, অন্য তো সেটাই কোরআন হাদিস মতই দেশ চালাবে, সেটাই তো ওনাদের কথা। আমি ওখানে যাচ্ছি না, আমার এখানে বিতর্ক না। আমি বলতে চাই আমাদের আর তাদের পার্থক্য রয়েছে। এই জুলাই সনদ, এতগুলা আমাদের এত একটা ছোট্ট দেশে, তৃতীয় বিশ্বের এতগুলো দল নিবন্ধিত বন্ধিত, কতগুলো দল আমি তো নাম বলতে পারি না, যে পার্টির একটা কমিটি করার মতো লোক নাই, তারাও একটা দল। আমি দেখলাম কারা কারা ওখানে বসা, আজকে এটা মিল হয় কেমনে? এই মিল দিয়ে তো সনদ হবে না। কিন্তু প্রধান উপদেষ্টা যে বললেন যে আগামী নির্বাচন মহোৎসবের হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারে। আমি কই, যেমন ধরেন পিয়ার পদ্ধতি, এই যে নেপালে বলছে পিয়ার পদ্ধতির কারণে নেপাল এত বিপর্যয়, পিয়ার পদ্ধতিতে বিএনপি আমরা এটাকে সমর্থন করি না। আমি প্রতিষ্ঠা করছি, বক্তব্য বলেছি, পিয়ার কি জিনিস দেশের জনগণ ভোটাররা জানে না। আমি নির্বাচন করেছিলাম, পিয়ার পদ্ধতি পাবলিক জানে না। রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি থাকতেই পারে, কিন্তু মৌলিক বিষয়ে কেন ঐকমত্যে পৌঁছাতে পারছে না? মৌলিক বিষয় ঐকমত পৌঁছানো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সেটা এখানে মৌলিক বলেন আর যাই বলেন, কিছুটা দলের এবং আগামী নির্বাচনকে সামনে রেখে একটা বিষয় তো কাজ করে, সেটার উপর নির্ভর করে। পিয়ার পদ্ধতি যেমন ইসলামিক দলগুলা সমর্থন করে, আমরা করি না, কারণ হলে নেপালের মতো হবে। একটি রাষ্ট্রে একটা শক্তিশালী পার্লামেন্ট থাকা দরকার, শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, যেটা বিগত দিনে হয় নাই। এই কারণে আমি মনে করি জুলাই সনদ এটা হবে না। যদি ধরেন জুলাই সনদ ঐক্যমত না হয়, কি হবে? তাহলে কি ইলেকশন হবে না? কিন্তু বরাবরই যে বিএনপি নেতাকর্মীরা বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের স্বার্থে কেন আপনারা ছাড় দিতে পারছেন না কিংবা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না, সেই আলোচনায় ফিরতে চাই। বিরতির পরে আমি বিস্তারিত উত্তর নেব আপনার কাছ থেকে। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। খন্দকার মাসুকুর রহমান মাসুক, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি নেতাকর্মীরা বরাবরই বলে যে ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাহলে আসলে দেশের স্বার্থে মৌলিক বিষয়ে কেন আমরা একমত হতে পারছি না? এই স্লোগানটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের। দেখেন, বিএনপি একাধিকবার দেশ পরিচালনা করেছেন, দেশের জনগণ বিএনপির উপরে দেশ শাসনের ভার দিয়েছে, আবার বিরোধী দলের ভূমিকা পালন করেছে। কখনো সংসদে না থেকেও এই দীর্ঘ 15 বছর এই সকলের ঊর্ধ্বে
দেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, তার মানে সবার আগে দেশ। এবং বিএনপি সেটা চিন্তা করেই আপনার বিএনপির প্রস্তাব বলেন দেশের জন্য জাতির জন্য সেটাকে ভেবেই দেওয়া হয়। যেমন আজিজ ভাই বলেছেন একটা যে ইলেকশনের প্রভাব এইটা পড়ে না, বিএনপি ওই চিন্তা করেই এটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা বলেছেন, আমি এখানে একটু আলোচনা করি। দীর্ঘ 15 বছর কোনো হলে ছাত্রদলে কোনো ছেলে যেতে পারে নাই। টিসির মানে আড্ডার জায়গা, ছাত্রদল যেতে পারে নাই। হলের সিট তো দূরের কথা, আপনি বিএনপির ছেলের সাথে মেয়ের সাথে প্রেম করে সেই ছেলে বিশেষ চাকরি হয় নাই ডিউ টু দিস, সেই কারণে ফার্স্ট হয়েছে, হয় নাই। আচ্ছা, নাতির সাথে তাহলে কি হলো? আপনার একটা জিনিস খেয়াল করেন, একটা হলে যেমন সূর্য সেন হলে আওয়ামী লীগ ফেসিস্টের ছাত্রলীগের 10 থেকে 15টা ছেলে টর্চার করছে বা করছে, তারা পলাতক। বাকি আলাদা কিন্তু হলে বসে রয়েছে, সিট আছে। খেয়াল করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একাডেমিক কোনো সিদ্ধান্ত নেয় নাই, ডিস্টার্ব করে নাই, আর একটা করে কোনো মামলা মকদ্দমা দেয় নাই। তারা মনে করে আমরা তো ঠিকঠাক মতো আছে। মাত্র একটা হলের থেকে 10 থেকে 15 সর্বোচ্চ 20 জন লোক পালাতক ছাত্রলীগের, আর সব ছিল। আচ্ছা, ছাত্রদল বিশ্ববিদ্যালয় কাজ করা তো দূরের কথা, ওই বিশ্ববিদ্যালয় ঢুকতেই পারে নাই। আপনার শিবির এই যে ছেলেরা, যে ছেলে বিপিজিএস হয়েছে, শেখ হাসিনার সাথে ছবি দেখছেন, ছাত্রলীগের কমিটি আছে 2 জনই, এরা আত্মগোপনে থেকে ছাত্রলীগে ঢুকে তারা নিষিদ্ধ দলের মতো কাজ করেছেন। ছাত্রদল করতে পারে নাই তো সেটা। কিন্তু খন্দকার মাশরুকুর রহমান, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, আপনি বলছিলেন না, this is গত fact. 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের কোনো ইউনিভার্সিটি প্রবেশ যেতে পারে করতে নাই। পারেনি। হ্যাঁ। এমন অবস্থা তো আপনাদেরও হয়েছিল। আপনারাও বলতেন যে আপনাদের নামে হাজার হাজার মামলা রয়েছে, আপনাদের নেতাকর্মীরা মুক্তভাবে চলাফেরা করতে পারেনি। তাহলে জাতীয় নির্বাচনে তার প্রভাব কেমন পড়ছে? ভাই যেভাবে ব্যাখ্যা করেছেন, জাতীয় নির্বাচনে ওই যে মুজাহিদ ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, ভিপি সর্বশেষ ভিপি নূর হয়েছেন, আখতারুজ্জামান সাহেব হয়েছেন ডাকসুর, আর এই সে গাজীপুরের আখতারুজ্জামান বোধহয় একাধিকবার বিপিজিএস হয়েছেন। এই যে ছেলে, এই যে যেমন এখন বিপিনুর বলা হয়, এই ছেলে কেন বিপিনুর হবে, এরকম নামটা হবে বিপিনুর, কারণ কি? দেখেন বিএনপি আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, রুহুল কবির রেজভী, ন্যাশনাল পলিটিক্সে তাদের অবদান কি? কারণ এই বিএনপি সেই অবস্থায় আছে। আগামী দিনে জামাতের রাজনীতির উপরে নির্ভর করবে এই ডাকসুর ছেলেরা কোথায় যাবে, নাহলে এই হবে, এটা বাস্তবতা। আর যেটা জাতীয় নির্বাচন আর এই ডাকসু নির্বাচন এক না। তো নুরুর কোন দল আছে? বলা হতো যে আপনাদের নেতাকর্মীরা নিজের বাসায় থাকতে পারতো না, ধান খেতে থাকতে হয়েছে দিনের পর দিন। আছে, নুরুর কোন দল আছে? তো ডাকসু নির্বাচনে বিপি হয়েছে কি? নুরুর আসনে নুরু ইলেকশন হোক, আমি অত্যন্ত স্নেহ করি, আই লাইক ইট, হোক। তো নুরু সেখানে হইতে হলো জানেন, হয় বিএনপি নয় আর এক দলের থেকে ইলেকশন করতে হবে। প্র্যাকটিক্যাল অবস্থা সেখানে আমাদের অনেক লিডার রয়েছেন প্রভাবশালী। আমি এখন আমার একটা জায়গায় গত 15 বছর বিএনপি নেতাকর্মীদেরও কিন্তু আমরা দেখেছি যে কোর্টের বারান্দায় দৌড়ঝাঁপ করতে হয়েছে, তারা নিজেদের বাসভবনে অবস্থান করতে পারেনি, ধান খেতে অবস্থান করেছে। তার প্রভাব জাতীয় নির্বাচনে কতটা পড়বে? এই কারণে বিএনপি ঠিকই আছে, আওয়ামী লীগ ভুল এখানে। তাহলে ছাত্রদল কেন টিকে থাকতে পারলো না? আমি ভুল কথা, আমি বলি ভুল কথা। আমাদের মহাসচিব সে তার শত্রু পক্ষ বলে, সে যেন সজ্জন মানুষ, ভদ্রলোক মানুষ। 300 মামলা, হাবিব নবীল সোহেল 350 মামলা। এই মামলার কারণেই বিএনপি ভাগ হয় নাই, পারে নাই। আমার একটা ক্ষুদ্র ধারণা আসেন এখানে, এবং এই মামলার কারণেই বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। যত টর্চার করবেন আওয়ামী লীগকে, তত তাদের এই 15.5 বছর আওয়ামী লীগ স্বার্থের কারণে তাদের বন্ডিংটা ভাঙিয়া টুকরো টুকরো হয়ে গেছে। এইটা যতক্ষণ টর্চার করবেন তত তাদের বন্ডিংটা বাড়বে। আজিজ ভাই একটা বিশ্লেষক মানুষ, আমার সাথে ডিফার করে হবে না। এই বন্ডিংটা আমাদের ছিল এই কারণেই। কোর্টে গেছি, জেলখানায় গেছি, ভাগ করে রেখেছি, গল্প করছি, গুজব করছি। এই আর আওয়ামী লীগ যদি টর্চার ডান না করতো, হয়তো কেউ লোভে আওয়ামী লীগে যেতে পারতো, হাওলা রুটি খেতে, পৌরসভার মেয়রের লোভ দিত, উপজেলার লোক দিত, এমপি লোভ দিত, হয় নাই। আচ্ছা,
এইটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আমি মনে করি। আমার এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন যেহেতু ডাকসুতে প্রভাব পড়লো? আমি বলি আমি নিশ্চিত, আমি নিশ্চিত। আমি একটা বিশ্ববিদ্যালয় কলেজে পিপি ছিলাম, সেখানে 37,000 ভোটার আমি ছিলাম। আমি যদি আমার দুটো ওরকম দল হইতো হারাই যেতাম, বাট আমার দল ন্যাশনালি অবস্থান আছে, হবে। আর যদি জনগণ ভোট না দেয় অসুবিধা কোথায়? আমার একটা প্রশ্ন অন্য জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, যারা ইলেকশন নির্বাচন পরিচালনা করেছেন এক একটা বুথে, তারা তো বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র, তারপরে তো শিক্ষক হয়েছেন, তাই না? হয় ফার্স্ট ক্লাস পাস, ফার্স্ট ক্লাস সেকেন্ড, সেকেন্ড ক্লাস সেকেন্ড। আর যারা ভোট দিচ্ছেন তারা কারা? তারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী। ঠিক জাহাঙ্গীরনগরও তাই। এটা আমার পার্সোনাল একটা অভিমত আজিজ ভাই। এরশাদ বিরোধী 9 বছর আন্দোলনে আমরা রাজপথে শিক্ষা জীবনের সুবর্ণ সময় ব্যয় করেছি। সে কাঙ্ক্ষিত ফলাফলটা 2 দল একসাথে বসলো, 2 নেত্রী বসলো, সেটা আসে নাই। এই 2টা নির্বাচন যদি এরকম হতো, হার জিত থাকবেই। যারা বিজয়ী কিংবা বিজিত যায় ফুলের মালা দিবেন এবং বলবেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে, তাহলে আমি মনে করতাম এই 15.5 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যাদেরকে হারিয়েছি, সর্বশেষ 24শে অগস্ট এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মা শান্তি পেত। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাসুকুর রহমান। না, সেখানে সেটা আমরা পারলাম না, কারা পারলো না। আর আমার কাছে এখন সন্দেহ, জাতীয় নির্বাচনে একটা কেন্দ্রে ইলেকশনের ক্ষমতা কার জানেন? ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই, প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার জানেন? প্রিজাইডিং অফিসার আর পুলিং এজেন্ট সেন্টারে। প্রিজাইডিং অফিসার যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, দ্যাট ইজ ফাইনাল। প্রিজাইডিং অফিসার লিখিত দেয় নির্বাচন সুষ্ঠু হয় না, এইটাই ফাইনাল। সেখানে কারা থাকে প্রিজাইডিং অফিসার জানেন? একটা হাই স্কুলের টিচার অথবা একজন এটিও, কোনো সময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার। 42,000 না 48,000 কেন্দ্র এক একটা বুথে। তাদের মধ্যে কেউ কেউ বিগত 3টে নির্বাচনের আয়োজন অনুষ্ঠানে। আমি বলি তাহলে এই দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এই নির্বাচন পরিচালনা বিতর্কের ঊর্ধ্বে হলো না। আমার শর্ট বাদ দেন, ছাত্রদল ঠকবে, ওটা আমার দরকার নাই। আমার কথাটা এখানে জাহাঙ্গীরনগর কয়জন ছাত্র, কারা ইলেকশন মনিটর নিছে, তারা বিতর্কের ঊর্ধ্বে করতে পারলো না। আমার কাছে আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আমি সন্দেহ। জনাব এম এ আজিজ, আপনি নিশ্চয় অবগত আছেন লন্ডনে হামলার চেষ্টা হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের উপর। সেই জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বারবার কেন আসলে মাহফুজ আলমই টার্গেট হচ্ছেন? কারণ উনি এখন তো এরা সবাই ভেরিফাইড ফেসবুকে, দেখ মুখে বলে না, কম বলে, ভেরিফাইড ফেসবুকে আপনি দেখছি তার ফেসবুকের যে স্ট্যাটাসটা দিয়েছে পড়েছি, সেখানে সে কিন্তু এই ইলেকশনের প্রেক্ষিতে ওই দক্ষিণপন্থীদের উত্থান এরকম কিছু ইঙ্গিত করেছে, যার ফলে তার উপরে আক্রমণ হয়েছে বলে অনুমান করা হয়। এবং এই শক্তি যেহেতু আক্রমণ হয়েছে, এই শক্তিই করেছে, সুতরাং তারা মনে করছে তাকে হত্যা করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। তা আমার কথা হচ্ছে যে এই যে ধরেন, এই যে আমি যেটা বললো শ্রীলঙ্কা, একটার কোনো সম্পদ নষ্ট হয়েছে? হ্যাঁ, এখন মুদ্রাস্ফীতি -3%, ওই দেশ দাঁড়ায় গেছে। আপনি দেখেন নেপালে আপনি দেখেন যে আপনার যখন এই রাষ্ট্রপতি হয়েই প্রথমেই বলছে যে সম্পদ ধ্বংস করা ফৌজদারি অপরাধ, তাদের বিচার হবে বলেন। আর আমাদের দেশে সরকার মৌন থেকে এই মব সন্ত্রাস এখন পর্যন্ত চলতেছে। এই যে মাহফুজ আলম, এটা তো মব সন্ত্রাস, বিদেশে মব সন্ত্রাস, তো এটা মব সন্ত্রাস চলছে। মব সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত ভিপি নূর মব সন্ত্রাস। হ্যাঁ, ভিপি নূর গেছে এক পার্টি করতে, আপনার নিষিদ্ধ করতে, জাতীয় পার্টিকে। আপনি বলেন জাতীয় পার্টিকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করবে কেন? সরকার আগে করে নাই কেন? আর স্থগিত করেছে। ধরেন আওয়ামী লীগ এখন তার প্রতীক নাই, তার অ্যাক্টিভিটি স্থগিত করেছে। তাহলে তারা যারা নির্দোষ তারা ইলেকশনে প্রার্থী হতে পারবে কিনা?
তারা ভোট দিতে পারবে কিনা এটা তো পরিষ্কার নাই। কিন্তু বর্তমান সময়ে মব আসলে এতটা নিয়ন্ত্রণহীন কেন হয়ে গেল? আবার বলা হচ্ছে, বিশ্লেষকরা বলে থাকেন যে মব অনেক সময় স্বার্থ হাসিলের এক ধরনের অস্ত্রেও পরিণত হয়েছে। আসলেই কি তাই? এটা তো হয়েছেই, টুকরা টুকরা অনেক হয়ে গেছে না। কিশোর গ্যাংও মব সন্ত্রাস তৈরি করে এখন, সব এটা ফ্রি ফর অল হয়ে গেছে। কারণ প্রথমে তো সরকারের পক্ষ থেকে ইনঅ্যাকশন, মবের প্রথম যখন শুরু হয় তখন তো নিশ্চুপ ছিল। এই যে এখন ধরেন তারপরে সব প্রফেশনে বলেন, হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, সংসদে বলেন, সচিবালয়ে, সব জায়গায় তো মব সন্ত্রাস ঢুকেছে। কোথায় ঢোকে নাই বলেন? এটা তো এটা এরকম হয়, কোনো কিছু হলে মব সন্ত্রাস তৈরি করে। সরকার নিয়ন্ত্রণ কেন করতে পারছে না? করে নাই, আগে করে নাই, এখন নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তো কোনো কিছু, কোনো আপনি বলেন প্রশাসনের বলেন, রাষ্ট্রীয় কোনো অর্গানকে শক্তিশালী করতে পারে নাই। কোনো জায়গায় নির্ভর করার সুযোগ নাই, অর্থনীতি নাই, বিনিয়োগ নাই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত দুস্থ হয়ে গেছে, কেউ বাজার ঠিক মতো। আমরা শুধু দেখছি যে শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও পৌঁছে গেছে মব, এবং মবকে অনুসরণ করে পতিত স্বৈরাচার কিন্তু আবার মবই ঘটাচ্ছে। এটি আসলে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কিনা? ধরেন এই সরকার এসে প্রবাসীদের ভোটার করলো, সমস্যা নাই। এখন এই প্রবাসীদের যদি আপনার এত দ্রুত করলেন, ডুয়েল সিটিজেনশিপ থাকে, তাহলে তা কি করবেন? যে ভোটার হবে সে তো এসে ইলেকশন দাঁড়ায় যাবে। আবার সংবিধানে আছে ডুয়েল সিটিজেনশিপ বলে সে হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। তো এটা কতটুকু ভেরিফাই করছে আমি জানি না। এনআইডি দেখে আপনি দিয়ে দিলেন। এনআইডি তো ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে দেখাইছে, ফটোকপি করে আপনার এনআইডি বানায় লইছে, বানাইলে আইডেন্টি কার্ড বানায় লইছে, পরীক্ষা হলে ইয়ার ভোটিং সেন্টারে ঢুকে গেছে। সুতরাং এনআইডি তো একটা লোকের মাপকাঠি না। এনআইডি তো আপনার এখন তো মেশিনেই আপনার অবিকল এনআইডি বানায় ফেলা যায়। তো সুতরাং এই জন্যই বলছি যে এত হারিডলি যেগুলো করতে চাইছে সেগুলো জোড়াতালি দিয়ে করা, এটা তো পার্মানেন্ট সমাধান কিছু হচ্ছে না। আমার ধারণা যে নেক্সট যখন ইলেকটেড গভর্নমেন্ট আসে নানান রকম সমস্যার মধ্যে পড়বে। তাদের তো এই দেশ চালানোই মুশকিল। আপনি বলেন, দেখেন যে বিনিয়োগ নাই, কিছু নাই, IMF এর সব শর্ত পূরণ করে শেখ হাসিনার সরকার IMF এর লোন চুক্তি করে গেছে, সব শর্ত মেনে এখন বাজারে যাওয়া যায় না, সব কিছুর দাম বাড়তি। বলেন আপনি, বিশ্ব ব্যাংক 3.3% জিডিপি গ্রোথ দেখাইছে সামনের বছর। এদেশে তো সামনের বছর তো দুর্ভিক্ষ হবে, নিশ্চিত দুর্ভিক্ষ। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত কম জিডিপি গ্রোথ কোনোদিনই হয় নাই। করোনাকালে সবচেয়ে কম 2019-20 সালে, সেখানেও 3.75% ছিল। তো এত দুর্ভিক্ষ হবে তো। এরপরেও আপনি এই সামনের বছরে ইলেকশন ঠেলে নিচ্ছেন, কার কাছে ক্ষমতা দিবেন? কে ক্ষমতা নিবে বলেন? নিয়ে কি করবে? দেশ তো মোটামুটি ফেল স্টেটের দিকে চলে যাবে। তো দেশটা তো ভালো অবস্থা নাই। এই জন্য বলছি, নেপালের বেকারত্ব বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, নিয়ন্ত্রণ নাই। এই ছাত্ররা তরুণরা আমাদের দেশে আগে করছে, 5ই আগস্টে শেষ করছে, ওই দেশে এখন হয়েছে। তরুণরা আন্দোলন করছে, সরকার হটায় দিয়েছে, আগুন জ্বালাও ফোড়াও করছে, ওই হেলিকপ্টারে তারে ঝুললে পালাইছে, প্রধানমন্ত্রী পালাইছে, দেখছেন না? হেলিকপ্টার আর্মি উদ্ধার করছে, জড়ি ধরে ঝুলতেছে। এইভাবে জীবনের মায়া এত। তো আপনি আমার দেশে ধরেন একবার অভ্যুত্থান ঘটে গেছে, আর একটা অভ্যুত্থান হয়তো নাও ঘটতে পারে, কারণ যারা অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত। এই যে আপনার বিশেষ করে আমি বলবো ইলেকশনের যে সংস্কার নিয়ে দ্বিধা বিভক্ত, এই জন্য হয়তো ওরকম নেপালের মতো সিচুয়েশন না হইতে পারে, কিন্তু দেশ তো আপনার জটিল অবস্থায় তৈরি হয়েছে। যে বাস্তবতার কথা আপনি তুলে ধরলেন জনাব এম এ আজিজ, যে রাজনৈতিক অর্থনৈতিক সংকটগুলো বিদ্যমান, এই সংকট নিয়ে আসলে যদি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়, তাহলে পরিবর্তন আসলে কতটা ঘটাতে পারবে, কতটুকু আশাবাদী আমরা হতে পারি, সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি অর্থনৈতিক এবং রাজনৈতিক নানা সংকট তুলে ধরলেন। এই বাস্তবতায় যদি নির্বাচিত সরকার গঠন হয়, তার সামনে বহুমুখী চ্যালেঞ্জ থাকছে, কতটুকু পরিবর্তন আদতে করতে পারবে নির্বাচিত সরকার? পরে শেখ মুজিব যখন ক্ষমতা আসে তখন বলছিল না যে 3 বছর আমি কিছু দিতে পারবো না, বলছিল তো, কিন্তু শেষ পর্যন্ত 1974 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল এবং 1.5 লক্ষ, তখন 4.5 কোটি মারা গেছিল। তো এবারেও নির্বাচনের পরে যে সরকার ক্ষমতা আসবে, সেও এসে যখন
অর্থনীতি হাত দিয়ে দেখবে কিছু নাই, সে বলবে যে আমি 2 বছর বা 1 বছর মাফ করেন। আর জামাত ইসলাম যদি আসে যে মুখ দিছে আল্লাহ, আহার দিছে আল্লাহ, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আহার দিবে আল্লাহ, আল্লাহ দিবে। আর বিএনপি আসলে হইতে পারে যে লোক দুর্ভিক্ষে মারা যাবে, আবার ধাওয়া খাওয়া বিদেয় হইতে পারে, বলা যায় না। কারণ আসলে দেশের কোনো একটা অর্গান ঠিক নাই, অর্থনীতি থেকে শুরু করে কোনো কিছু ঠিক নাই। এই ইলেকশন দিচ্ছেই না। এখন কি অন্য কোনো এজেন্ডা আছে কিনা সরকারের তাও জানি না। নির্বাচন নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কি? আছে এইসব কারণেই শঙ্কা। কারণ নির্বাচন তো এখনো, এই যে বললেন না আপনি, যদি আমরা জুলাই সনদের ব্যাপারে ঠিক হইতে অক্ষমত পৌঁছাইতে পারি তাহলে ইনশাল্লাহ ইলেকশন হবে। ও বলছে না প্রধান উপদেষ্টা, আজকেও বলছে না, অর্থাৎ তবে কিন্তু আছে ওনার রোগ, তবে কিন্তু রোগ ওনার আছে। তো এই রোগ আছে। এখন জুলাই সনদ তো যেসব বৈঠক হচ্ছে ঐক্যমত হওয়ার কোনো সম্ভাবনা তো দেখছি না তো। কারণ সবাই সবার এখন ক্ষমতায় কে বেশি যাবে, কে বেশি সিট পাবে। জামাত ইসলাম ধরেন একবার নিরপেক্ষ নির্বাচন হলে 1টা সিট পাইছে, আর একবার 3টা পাইছে, আর বিএনপির ঘাড়ে চড়ে পাইছে 17টা 18টা করে, মন্ত্রীও হয়েছে। তো এবারে তো তারা জানে যে যদি আবার নির্বাচন করি, নাই 3টার থেকে নাই 5টা হবে, নাই 10টা হবে। কিন্তু পিআর সিস্টেমে গেলে তাদের সব জায়গায় ভোট আছে। ধরেন কোথাও যায় 30,000, কোনো সিটে 40,000, কোনো সিটে 20,000, কমপক্ষে 5-7%, 10% ভোট পাইতে পারে। তাহলে তো পিআর সিস্টেমে গেলে 300 সিট পাবে। এই জন্য নিচের নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 জায়গায় পিআর চায়। এটা হলো জাস্ট আপনার সংসদে সিট বেশি পাওয়ার জন্য। এটা তো পিআর সিস্টেম। তো আপনি দেখেন নেপালে 12 বছরে 17 বার সরকার ফেল করছে পিআর সিস্টেমের কারণে। আপনি দেখেন ইসরায়েলে আপনার নিকুত পার্টি নেতানিয়াহুর, সে সব ইহুদি পার্টি, 100টা পার্টি আছে, সে 30%-এর বেশি ভোট পায় না। আর বাকি সব আসে জড়ো হয়ে কয় গাজা খালি করো, মুসলমান হত্যা করে আর আমেরিকা পয়সা দেয়। তো আমাদের পিআর সিস্টেম করলে আরও সমস্যা আছে। বলা হয় যে পিআর সিস্টেমের 2টা আছে, যে কোনো সরকারে যদি যায় নিরঙ্কুশ মেজরিটি পায়, সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে তাকে ব্যালেন্স করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। 1, 2 হলো গুড়াগাড়া ফাটি করে সিট পাবে, আরে গুড়া ফাটির তো নেতাদের তাফালিং বেশি। আরে 5টা গেলেই তো খবর আছে। এনসিপির যদি 5টা ওই যে উপর থেকে 5টা যায়, এর তাফালিংয়ে তো আপনি সংসদেই বসতে পারবেন না। আর হর্স ট্রেডিং হবে, এ বেচে এদিক সমর্থক কম বেশি করে সরকার ফেল করাই দিবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত উন্নত মানে, আমি লিখেছি তো পিআর সিস্টেমে, যে যতক্ষণ পর্যন্ত উন্নত মানের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ জাতীয় ইস্যুতে একমত না হবে নিরপেক্ষভাবে, ততদিন এই পিআর সিস্টেমে কোনো হবে না। উন্নত মানের গণতন্ত্রের কথা বলছিলেন গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যেমনটি বলেছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতান্ত্রিক চর্চা আগের মতোই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আসলে হবে কিভাবে? দেখেন, এটার ব্যাখ্যা এটাও আমি লিখেছি। রাজনৈতিক চর্চা হলে কি, মানুষের প্রত্যেকটা, ধরেন 54 বছরে আপনার মনোজগতে, আপনার তো ছোট মানুষ, ধরেন আমাদের মনোজগতে পরিবর্তন হয়েছে না। এখন আগে ছোটবেলায় একজন ঘুষখোর, একটা সুদখোর, একটা মানে অন্যায়কারী, তার দিকে ঘৃণা হইতো, এখন ঘৃণা হয় না, কারণ সেই ক্ষমতাবান। এই যে মনোজগতের পরিবর্তন, আমরা সুযোগ পাই না বলে অন্যায় করি না, ভাবটাই এরকম, সুযোগ পাই না বলে চুরি করি না। আমার মনে হয় জাতিগতভাবে এই জাতির সব মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, এবং সব মানসিকভাবে এখন অনেকে কষ্ট পাইতে পারে, মানে নিরঙ্কুশ লোক মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এটা তো এই 5 তারিখের অভ্যুত্থান তো এটা অভ্যুত্থান হয়েছে, এটা তো বিপ্লব হয় নাই। মাও সেতুং বিপ্লব করছে, লেনিন বিপ্লব করছে, 2 যুগ 3 যুগ লাগছে, তাদের কালচারাল রেগুলেশন করে মনোজগতের পরিবর্তন করা হয়েছে। এখনো কঠোর আইন প্রয়োগ করে এটাকে নিয়ন্ত্রণে রাখে। ধরেন তিনামেন স্কোয়ারে গণতন্ত্রের জন্য আসছিল, বুলডোজার লাগাই দিয়ে সব মেরে ফেলছে, এখন আর কেউ সাহস করে না গণতন্ত্রের কথা বলতে। তো এই জন্যে বলছি যে আপনার ধরেন একটি দেশে যদি আপনার রাজনৈতিক দল, আপনার ব্যক্তি তো ভোটার তার সরাসরি সংবিধান আছে, সরাসরি ভোট দিয়ে তার নেতা নির্বাচিত করবে। পিআর সিস্টেম তো ইনডাইরেক্ট। এছাড়াও আপনি ধরেন অনেকগুলো দল একসাথে নির্বাচন করতে পারে, যার প্রতীকে নির্বাচন করতে পারবে, হয়তো স্বতন্ত্র
ইলেকশন করতে পারবে। ধরেন আমাদের দেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, তাদের ভোট আছে 9 থেকে 10%। তারা সব মিলে একটা টোটাল ভোট কত জরিপ করে দেখলে আমাদের 8টা। সরি, আপনার সেখানে গোলাম মোল্লা রনি এটা ব্যাখ্যা করেছিল, বাংলাদেশে নিষিদ্ধ পল্লীতে যারা রেজিস্টার্ড আমি বলছি যে এরা ভোট দিবে, ভোট দিলে প্রত্যেকদিন সংসদে যাবে, তারা 2টা যাক 4টা যাক 5টা যাক যাবে, যা করে আমরা সারা সময় বললে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, স্লোগান উঠবে। পাহাড়ি অঞ্চল থেকে ইলেকশন করলো, করে ধরেন 1-2টা সিট গেল, ওরা স্বায়ত্তশাসিত চায়, কেউ স্বাধীনতা চায়, পার্লামেন্টে যা করে আমাদের পাহাড়িদের স্বাধীনতা চাই, কেউ বলবে পাহাড়িদের স্বায়ত্তশাসন চাই। আপনি ধরেন সমকামী আছে, এখন তো এই ইউনুস সাহেব তো জাতিসংঘের আপনার মানবাধিকার কমিশনের অফিস দিয়ে দিছে, অফিসের প্রধান সমকামী আসতেছে, তার বন্ধু নিয়ে আসতেছে, তখন সমকামীদের এখন নামে তাদের সংগঠন আছে, সমকামীরা যা ওই অফিসের সামনে বলে আমাদের নাগরিক অধিকার চাই, সমকামিতা ওপেন করে দিতে হবে। হ্যাঁ, তো সেক্স ওয়ার্কার, রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার আছে, ওরা মিললে গার্মেন্টস ওয়ার্কার সব মিললে সিট দিবে, ওরা যাবে তো যা, তো যারা তাফালিং পার্টি হিজড়াও আছে, তো এই তো সব মিললে গেল সংসদে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ খন্দকার মাশরুকুর রহমান মাশরুক। যে বাস্তবতা এম এ আজিজ তুলে ধরছিলেন, এরই মধ্যে আমরা যেমনটি জানতে পারলাম, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচন সহ 4 দফা দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ 7টি রাজনৈতিক দল। আবারও কি তাহলে উত্তপ্ত হতে যাচ্ছে রাজনীতির মাঠ? তার পূর্বে আজিজ ভাই 2টি বিষয় আলোচনা করেছে, আমি একটু এখানে আলোকপাত করতে চাই। একটা কথা বলেছেন যে বাংলাদেশে 2টি বড় শিক্ষাপতি নির্বাচন হয়েছে, সেখানে একটা টাকার খেলা হয়েছে। এটা জুলাই বিপ্লবের সাথে, বা জুলাই বিপ্লব আমি কখনো বলিনি অভ্যুত্থানের সাথে কোনো মতেই খাপ খায় না, কোনো মতেই না, এটা প্রত্যাশা করা যায় না। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, বিশ্বাস করেন আজিজ যে কথাটা বলেছেন, আমি পশম আমার দাঁড়িয়ে গেছে, তখন একটা দুর্নীতিবাজ, একটা অনৈতিক কাজ, অবৈধ কাজ দেখলে প্রতিবাদ করে ঈদ দাঁড়াই যেত। যখন আমি মূল রাজনীতিতে আসছি, পার্লামেন্ট নির্বাচন করছি, আমার মধ্যে একটা আপোষকামিতা চলে আসছে অটোমেটিক। ওই যে মানসিক যে অবস্থা ন্যাশনাল ওইটা, আর সেখানে এই টাকার খেলা হলে জাতির যে ভবিষ্যৎ খুবই খারাপ। আর একটা জায়গায় আসি, দেশের অর্থনৈতিক অবস্থার কথাটা বলেছে। মূলত বিগত সরকার আওয়ামী লীগ এ দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়েছে। এর ছোট্ট উদাহরণ, একটা লোক এস আলম, একটা লোকের হাতে যদি 7টা ব্যাংক থাকে তাহলে হয় এই খাতটা তো দুর্বল করেই দিয়েছিল। কিন্তু আমি একটা অনির্বাচিত সরকার, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, যেমন ইউনূস সাহেব আসার পর সর্বমহলে একটা সুপ্ত ধারণা হয়েছিল অর্থনৈতিক অবস্থা চাঙ্গা উনি করতে পারবে। আওয়ামী লীগকে ভোট দেয়, কোনোদিন আওয়ামী লীগের বাইরে ভোট দেয় নাই, তারাও এটা ধারণা করছিল যে তোর আওয়ামী লীগ দরকার নেই, আমার দেশটা ওনার এই জায়গাটা একটা আমার মতো লোকের হয়েছে, আজিজ ভাইয়ের মতো একজন বড় সাংবাদিকের হয়েছে, আপনার যে উনি হয়তো এই জায়গাটাকে একটা সমৃদ্ধ করতে পারবে। উনি এই জায়গাটা কারিশমাটিক লিডারশিপ দেখাতে পারে নাই। আচ্ছা, তবে তারপর আমি মনে করছি কোনো দেশ যাদের দ্বারা আমরা আশা করি, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক করে, এরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে সম্পর্ক করতে চায়। আপনার সাথে স্বার্থের জন্য একটা লোক সম্পর্ক করতে চাবে, তারা তো স্বার্থের জন্য যায়, সেটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে চাইছে। কিন্তু এই জায়গাটা একটা সুপ্ত তৈরি হয়েছিল মানুষের মধ্যে, এটা সব ব্যর্থ। আমি অন্তত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, হ্যাঁ, দেশের যে অবস্থা, যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে এই দেশ চালানো তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। বাট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করে একটা সম্পর্ক তো তাদের রাখতেই হয়। যারা স্টেক হোল্ডার, যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আসতে চায়, তারা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে চায়, সেটার সম্ভাবনা দ্বার করবে বলে আমি বিশ্বাস করি। আমি 74-এর দুর্ভিক্ষ আমি দেখেছি, আর এদেশে ওরকম না হোক, মানুষের কষ্ট তখন আমাদের একটা দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়ায়। এইটার প্রভাব সবারই পড়বে, সবারই। আপনার সোনের ঘর থেকে ধানমন্ডি বনানী আত্মীয় স্বজন সবারই আছে, তাহলে আছে না, তাহলে এইটা দেশে না হোক, কিন্তু সম্ভাবনা আছে। এবং যারা আসবে, যারাই নির্বাচিত, দেশ পরিচালনা করা সো টাফ হবে। আমার এই বিষয়ের আর একটা কি বিষয় জানি বলছিলেন আপনি,
পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন নামবে। হ্যাঁ, যদি সেইটাই হয়, আমি মনে করি যারা বলছেন জামাত ইসলাম, এনসিপি, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা একত্রেই আন্দোলন সংগ্রাম করেছি। জামাত ইসলামের বহুত ক্ষতি হয়েছে, দেখেন তাদের সর্বোচ্চ যারা কোনোদিন জামাতে এরকম নেতা আসবে না তাদের ফাঁসি হয়েছে, বিতর্কিত। আর তাদের বহুত মেধাবী ছেলের শিবিরের গুম, হত্যা, ক্রস ফায়ার করেছে। ঠিক আমার বিএনপি তো কত করেছে হিসাবের বাইরে। এরপর যদি আবার এরকম বিশৃঙ্খল হয়, এদেশে নির্বাচন তো দূরের কথা, ভালো খবর কার জন্য না। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাসুকুর রহমান মাসুক, ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।